মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্ট, ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, তো সেখানে একটি পোস্ট দিয়েছেন, সেটা নিয়ে আমি লিখেছি আমার প্রোফাইলে। তিনি লিখেছেন যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স উনি পাকিস্তান থেকে ফেরার পরে যখনই ওনার সাথে কথা হচ্ছে উনি পাকিস্তানি নেহারি আর পায়ের প্রশংসা করছে। পাকিস্তানি, আমিও কিছুদিন আগে লাস্ট ডিসেম্বরে পাকিস্তানে গিয়েছিলাম এবং এই নেহারি পায়া খেয়েছি, আসলেই এটা অত্যন্ত সুস্বাদু। বাট ট্রাম্প যেটি বলেছেন যে তিনিও এই মানে পাকিস্তানের নেহারি এবং পায়া এটার স্বাদ নিতে আগ্রহী। তো এটা এক ধরনের ফুড ব্লগিং হতে পারে, বাট এর ভিতরে একটা খুব বড় কূটনীতি আছে, অর্থাৎ ট্রাম্প পাকিস্তানে আসতে চান, এই বার্তাটা তিনি কৌশলে দিয়েছেন। এখন যদি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ওনার সাথে বসতে চায়, আমি বিভিন্ন সূত্রে খোঁজ পেয়েছি, যেরকম মানে দেখেছি বিভিন্ন জায়গায়, সেটা হলো যদি ইরানের প্রেসিডেন্ট এবং মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানে বসেন, তাহলে ওই একই সময়ে আপনার টার্কিশ প্রেসিডেন্ট, মিশরের প্রেসিডেন্ট এবং সৌদি আরবের প্রেসিডেন্ট তারা কিন্তু আসতে পারেন, এবং পাকিস্তান চেষ্টা করছে তাদেরকেও ওই সময়ে হাজির রাখা। তার মানে এটা একটা খুব বড় ধরনের কিছু হতে যাচ্ছে। এবং আপনি জানেন প্রথম যে সংলাপটা হলো, সেই সংলাপে পাকিস্তানের পক্ষে অবজারভার হিসেবে এসেছিলেন রাশিয়া এবং চায়না, এবং মানে আমেরিকার পক্ষে আমেরিকা, ইসরায়েল এবং মানে ইউএই কে চেয়েছিলেন। কিন্তু ইসরায়েল যেহেতু পাকিস্তান যেহেতু ইসরায়েলকে স্বীকৃতি দেয় না, তার সেজন্য আসতে পারে নাই। আর ইউএইর ব্যাপারে ইরানের আপত্তি ছিল, তো সেই জন্য তাদের পক্ষে এসেছিল এটা কি বলে, আরব আমিরাত, না সরি, অন্য দুটো দেশ, আমার এখন নাম মনে পড়ছে না, অন্য দুটো দেশ আসছিল, দুটো আরব দেশ আর কি। একটা হলো সৌদি আরব, আর একটা অন্য কোন একটা দেশ হবে এসেছিল, সম্ভবত কাতার হবে এসেছিল। তো হ্যাঁ, কাতার এবং সৌদি আরব। তো তার মানে আগামী দিনের যে সম্মেলনটা হচ্ছে সেটা কিন্তু আরো এই রাষ্ট্রনেতাগুলো যদি পাকিস্তানে থাকে, তাহলে এটা কিন্তু একটা খুব বিশাল ঘটনা ঘটতে যাচ্ছে। এখন প্রশ্নটা হলো যে শর্তের যে ব্যাপারটা আপনি বললেন, দেখেন ইতিমধ্যে কিন্তু রাশিয়া একটা প্রস্তাব দিয়েছে যে ইরানের কাছে যে হাই এনরিচড যে ইয়া আছে, ইউরেনিয়াম আছে, সেটি তারা আগামী 5 বছরের জন্য রাশিয়ার কাছে রেখে দিতে চায়। এই প্রস্তাবটা কিন্তু পুতিন দিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। এবং আপনি অবাক হবেন যে আমেরিকান সহ সবাই বলেছে যে প্রথম পর্যায়ে যে আলোচনা চলছিল, অর্থাৎ যুদ্ধের আগে যে আলোচনা চলছিল, সেখানে যে ইরান যে প্রস্তাবগুলো দিয়েছিল সেই প্রস্তাবগুলো কিন্তু খুবই আকর্ষণীয় এবং তারা অত্যন্ত লিবারেল ছিল। কিন্তু সেই প্রস্তাবগুলো আমরা জানি না প্রস্তাবগুলো কি, কিন্তু সবাই বলছে যে এরপরে তো এটা মেনে নেওয়া খুব সহজ ছিল। কিন্তু ওই যে ইসরায়েল চেয়েছিল যুদ্ধ, এখন এই যুদ্ধ করতে গিয়ে আপনার আমেরিকা আপনার এই যে ফাটাবাসে আটকে গেছে, ইসরায়েলের পরামর্শে, বা তার গলায় কাটা বেঁধে গেছে। এখন সে এই কাটা গিলতেও পারছে না, এই কাটা বের করতেও পারছে না। তিনি গেছেন আপনার এই যে হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা করেছেন। প্রথমে বললেন হরমুজ প্রণালী অবরোধ করব, এরপরে কিছুক্ষণ পরে, প্রায় 2-2.5 ঘন্টা পরে, 2 আর 3 ঘন্টা, আবার 3.5 ঘন্টা পরে তারা এটা আবার কারেকশন করলেন। তারা বললেন যে শুধু যে সমস্ত জাহাজের ডেস্টিনেশন ইরান, অথবা যে সমস্ত জাহাজ ইরান থেকে ছেড়ে আসবে সেগুলোই তারা শুধু আটকাবেন, বাকিগুলো তারা ছেড়ে দিলেন। তো এইটার মূল লক্ষ্য হলো, আমি এই আলোচনাটাতে একটু পরে যাব, কারণ এখানে একটা প্রক্সি ওয়ারের কথা উল্লেখ এসছে। আমি এই প্রক্সি ওয়ারটা নিয়ে একটু পরে আলোচনা করব, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড নিউ, আমি আলোচনাটা করব। সেটা বিষয়টা হলো যে এই যে তারা, আমি ফক্স নিউজে দেখলাম একটা নিউজ যে যদি কার্যকরভাবে এই হরমুজ প্রণালী আটকানো যায়, প্রতিদিন ইরানের $40 কোটি লস হবে, এবং 1 মাসে 13 বিলিয়ন ডলার লস হবে। তো অঙ্কে এটা ঠিক আছে, সম্ভবত ট্রাম্প এটাকেই ধর্তব্য মনে করে ওখানে আটকাতে গিয়েছেন। কিন্তু বাস্তবতাটা হলো এই যে ইরানের যে পেট্রোলিয়াম এক্সপোর্ট, তার 80 থেকে 90% শুধু চায়নাতে যায়।
হ্যাঁ, তো এখন এই যে চাইনিজ জাহাজ, আপনি জানেন এই ঘটনার পরে কিন্তু 4টা জাহাজ অলরেডি ইয়ে থেকে বেরিয়েছে, তার 3টা হলো ইন্ডিয়ান, আর আজকে যেটা গেল এটা চাইনিজ। 3টা ইন্ডিয়ান যেটা গেছে, ইন্ডিয়ান জাহাজগুলোতে কিন্তু ওরা আঘাত করেনি, কারণ আঘাত ওরা করতে পারবে না, কারণ হলো যে আমেরিকা এখন হরমুজ প্রণালী থেকে বেরিয়ে এসে যেখানে যে জায়গায় দাঁড়িয়ে তারা মানে বসে তারা এই অবরোধের ঘোষণা দিচ্ছে, সেটা কিন্তু ইন্ডিয়ান সি খুব কাছে, ইন্ডিয়ান টেরিটরির খুব কাছে। তো ওইখানে ইন্ডিয়ান জাহাজ আটকালে তারা কিন্তু ওখানে থাকতে পারবে না, এটা হলো বাস্তবতা। আর 2 নম্বর হলো চাইনিজ জাহাজ। চাইনিজ যেই জাহাজটা আজকে মানে এই অবরোধ ভেঙে বেরিয়ে এসছে, এটার নাম হলো রিডস স্টার বোধ হয় এরকম নাম। তো এইটা মানে 2,50,000 মিথানল মানে মেট্রিক টন মিথানল নিয়ে কিন্তু বেরিয়ে এসছে। এবং এই জাহাজটা কিন্তু অনেক আগে থেকে মার্কিন নিষেধাজ্ঞার মানে পার্সোনালি এই জাহাজের উপরেই কিন্তু নিষেধাজ্ঞা ছিল, মানে এই শুধু এই নিষেধাজ্ঞা না, আগে থেকে এই জাহাজটার উপরে নিষেধাজ্ঞা ছিল, কিন্তু সেই নিষেধাজ্ঞা প্রাপ্ত জাহাজ আগে কখনোই এখানে আসতে পারে নাই, কিন্তু এবারে কিন্তু তারা একেবারে এই তত্তর করে নিয়ে চলে গেছে এই 2টা নিষেধাজ্ঞার ভিতর দিয়ে। এবং যখন এই জাহাজটা ইরানের মানে বন্দর ছেড়েছে, তখন কিন্তু চাইনিজ প্রেসিডেন্ট খুব শক্তভাবে বলেছে যে আমাদের সাথে ইরানের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, বাণিজ্যিক চুক্তি রয়েছে, তো কাজেই আমরা এই চুক্তিকে সম্মান করি এবং আমাদের জাহাজ চলবে, পৃথিবীর কোনো শক্তি নেই এই জাহাজ আটকানোর। এবং বিভিন্ন কথা বলে তিনি কিন্তু একটা থ্রেট দিয়েছে, এবং এই থ্রেটের পরে কিন্তু মানে আমেরিকার পক্ষে এই জাহাজ আটকানো সম্ভব হয়নি। তারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে, মানে বেশ প্রায় 20-25টা ডেস্ট্রয়ার এবং এয়ারক্রাফট ক্যারিয়ার তাকিয়ে তাকিয়ে দেখেছে, তার ভিতর দিয়ে চাইনিজ এই যুদ্ধ জাহাজটা এসছে। এখন ধরেন এই যে সরি এই মানে বাণিজ্য জাহাজটা পেট্রোলিয়াম নিয়ে এসছে, এখন চায়নার এই জাহাজগুলো কি আমেরিকার পক্ষে আটকানো সম্ভব? আমেরিকা কি এখন চায়নার সাথে সরাসরি ইয়েতে যাবে, কনফ্রন্টেশনে যাবে, বা চায়নাকে কি এখানে সরাসরি নিয়ে আসবে? আমি আপনাকে বলি, আজকে আমি এই রাত্রে 8টার দিকে একটা মানে চাইনিজ চায়নার একটা নতুন চাইনিজ প্রধানমন্ত্রী একটা নতুন সার্কুলার দিয়েছে। আমি সার্কুলারটা চাইনিজ ভাষায় আমি গুগলে ইংলিশে ট্রান্সলেট করে পড়ছিলাম। সেখানে কিন্তু চায়না প্রথমবারের মতো মানে একটা ঘোষণা দিয়েছে যে দেশের বাইরে অর্থাৎ চাইনিজ টেরিটরির বাইরে কোথাও যদি এমন কোনো ঘটনা ঘটে যেটা চাইনিজ স্বার্থ, বাণিজ্যিক স্বার্থ হোক, সামরিক স্বার্থ হোক, এবং তার নিরাপত্তার জন্য হুমকি হয়, তাহলে চায়না সেখানে হস্তক্ষেপ করবে। এই সার্কুলারটা কিন্তু আজকে জারি করেছে। এর অর্থটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এবং আমার আলোচকরা সবাই বুঝতে পারছেন। তো কাজেই চায়নার পক্ষে মানে চায়নার এই জাহাজ মানে আমেরিকার পক্ষে আটকানো সম্ভব না, এবং এই বাণিজ্য মানে ইয়ে চালিয়ে যাবে, অর্থাৎ এই যে মানে অবরোধ, এই অবরোধ কার্যত ব্যর্থ হবে। হ্যাঁ, এটা। এবং সবচেয়ে বড় কথা, আরেকটা কথা বলি, যে আপনি জানেন যে এই যুদ্ধবিরতির পরপরই আপনার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিন্তু এই মিডল ইস্ট সফরে গিয়েছিলেন। সেখানে তিনি সৌদি আরব, ইউএই, কাতার এগুলো ভ্রমণ করেছেন, এবং সেখানে ভ্রমণ করে তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যে আমি মানে উনি বলেছেন যে আমরা 30 দেশ মিলে একটা মানে মানে পরিকল্পনা করছিলাম শক্তি প্রয়োগের মাধ্যমে হরমুজ প্রণালী খোলার জন্য। সম্ভবত ট্রাম্প এটাতে বোধহয় উদ্বুদ্ধ হয়ে থাকতে পারেন। এই জন্য হরমুজ প্রণালী যখন অবরোধ করেন, তিনি বলেছিলেন তার পাশে তার সাথে আরো কয়েকটি দেশ যুক্ত হবে, কিন্তু আমরা দেখলাম কিন্তু কেউ কিন্তু আসে নাই। হ্যাঁ, এবং আমি আজকে দেখলাম বিবিসির নিউজে, বিবিসি কনফার্ম করছে যে ইউএই মানে ইউকে যাচ্ছে না। আজকে আপনার স্পেনের প্রধানমন্ত্রী কিন্তু চায়না সফরে গিয়েছেন, এবং তিনি কিন্তু বলেছেন যে কে আমাকে কি ভাবলো। ইভেন সাংবাদিকরা প্রশ্ন করছে তোমার এটা নিয়ে তো ইয়ে করবে, উনি বলছেন যে আমি একটা স্বাধীন দেশ, আমি আমার পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে পারি, আমি আমার শত্রু এবং মিত্র করতে পারি, কে কি ভাবলো এটা নিয়ে যায় আসে না। দ্যাট ইজ। এবং আর একটা দিক, যে ইতালির প্রধানমন্ত্রী তিনি কিন্তু ইসরায়েলের সাথে তার একটা প্রতিরক্ষা চুক্তি ছিল, তিনি কিন্তু এই প্রতিরক্ষা চুক্তি আমি শেষ করছি, মানে এই প্রতিরক্ষা চুক্তি কিন্তু তিনি মানে ইয়ে করেছেন, বাতিল ঘোষণা করেছেন। 5 বছর পর পর রিনিউ করতে হতো, এবছর রিনিউ ছিল, তিনি কিন্তু আর রিনিউ করেন নাই। তো দ্যাট ইজ, এই সিচুয়েশনটা অন্য একটা ঘটনা ঘটছে, এবং এই পরিস্থিতিতে আমেরিকার পক্ষে এই যুদ্ধে জয়ী হওয়া সম্ভব না, যার ফলে তাকে নেগোসিয়েশনে আসতেই হবে। এবং এই যেহেতু এখানে ইরান আপার হ্যান্ডে আছে, ইরান তার সার্বভৌমত্ব এবং তার শর্তগুলো যতটা হোক তাকে মেনে নিতে হবে। বাট আমি এই যে প্রক্সি যুদ্ধ নিয়ে আমি একটা